2013 সালে মার্স অরবিটার মিশন কিংবা মঙ্গলযান আমাদের প্রথমবারেই সাফল্য পেয়ে আমাদের দেশকে গর্বিত করেছিল। তুমি বলো। এপিজে আব্দুল কালাম, যাকে আমরা বলি মিসাইল ম্যান। গবেষণায় দেখা গেছে যে চাঁদের দক্ষিণ মেরুতে যে বরফটা আছে সেটা এক জায়গাতে জড়ো হয়ে আছে, আর চাঁদের উত্তর মেরুতে যে বরফটা আছে সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি নাইনোস্ফিয়ারিক বিজ্ঞান এবং রেডিও প্রযুক্তির প্রতিষ্ঠাতা। জওহর পয়েন্ট, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরুর নামে রাখা হয়েছিল। আমরা চাঁদের দিকে তাকাই তখন তার ছোট দুই প্রান্তের কোনো একটিকে দেখতে পাই। তিনি একজন বিশ্ববিখ্যাত মহাকাশচারী। ইনকোস্পার। আমার নাম স্মিথ গঙ্গোপাধ্যায়। তোমাদের তো আগেই বলেছিলাম শিশু মহলের এই পর্বে একটা দারুণ চমক রয়েছে। এই পর্বে একটু অন্যরকমের একটা অনুষ্ঠানটার নাম হলো ছোটদের ভাবনায় জাতীয় মহাকাশ দিবস। তো এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি নীলার্কো পাহাড়ি। ছোট্ট বন্ধু, আমার কাছে তো একদমই ছোট। এবছর আইসিএসসি পাশ করলো, তোমাদের যে একটু বড়, মানে তোমাদের দাদা আর কি। নীলার্কো এবছর আইসিএসসি বোর্ড এক্সামে 7th হয়েছে দেশের মধ্যে, জানো তো? তোমাদের এই দাদা ভীষণ ভালোবাসে বিজ্ঞানকে, বিজ্ঞান পাগল ছেলে। তোমাদের একটু বলি ওর কথা, তাহলে তোমরা বুঝবে লেখায় পড়ায় অঙ্কে বিজ্ঞানে অ্যাস্ট্রোনমিতে তোমাদের এই দাদার কতখানি দখল। কিছুদিন আগে নীলার্কো ইন্টারন্যাশনাল এরোস্পেস অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছে। গত বছরও এতেও প্রথম হয়েছিল। জিতে নিয়েছে ইন্ডিয়ান স্পেস সায়েন্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ স্টেম অ্যান্ড অ্যাস্ট্রোনমি। ফার্স্ট হয়েছে পিসা কন্টেস্টে। নীলার্কো ডিসকভারি স্কুল সুপার লিগে জিতে সুযোগ পেয়েছিল নাসায় যাওয়ার। ভাবতে পারো। আরো কি জানো? আদিত্য L1 উৎক্ষেপণের সময় নীলার্কো সুযোগ পেয়েছিল সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার। কি বিরাট ব্যাপার! আর্যভট্ট ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছে নীলার্কো। জিতেছে আন্তর্জাতিক পুরস্কার, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড যাকে বলে। এরকম কত যে জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার ওর ঝুলিতে রয়েছে সেটা বললে বোধহয় আজকের গোটা অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে, তাই অতটা তো আর বলা যাবে না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের দাদাটি কেমন, তাই না? নীলার্কো আমাদের গর্ব। তোমাদের একটা কথা নিশ্চয়ই মনে আছে, গত বছর 14ই জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 যাত্রা শুরু করেছিল। তারপর 23শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল। তো এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে ঘোষণা করা হয়েছে ন্যাশনাল স্পেস ডে হিসেবে। বাংলায় কি হবে? জাতীয় মহাকাশ দিবস, 23rd অগস্ট। তো আমি আর এই ব্যাপারে কিছু বলবো না। এই সব নিয়ে তোমাদের দাদা নীলার্কো অনেক কথা বলবে, তোমরা ওর কাছ থেকে অনেক কিছু জানবে। আর ওর বড় হয়ে আমরা শুনেছি ইসরোতে কাজ করার ইচ্ছে রয়েছে। ব্যাঙ্গালোরের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। তো আমরা চাইবো ও সেই স্বপ্ন সফল হোক, ও অনেক বড় হোক। নীলার্কো অনেক কুইজে অংশ নেয়। আজকে আমাদের এখানে ও এসেছে কুইজ মাস্টার হয়ে। নীলার্কো, তোমার সামনে যে ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছে তারা কিন্তু একটু আগেই আবৃত্তির আসরে অংশ নিয়েছে। ওরাই আবার এখন কুইজে তোমার সঙ্গে অংশগ্রহণ করবে, তোমাদের প্রশ্ন করবে, তোমরা উত্তর দেবে, গল্প হবে, ও অনেক কিছু তোমাদের জানাবে, তোমরা কত কি শিখবে, তাই না? তো আমি নীলার্কোকে ডেকে নিচ্ছি। নীলার্কো, তোমাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ আন্টি। হ্যাঁ, আর তুমি তো বুঝতেই পারছো, দেখছো তোমার সামনে ছোট ছোট বন্ধুরা রয়েছে। সবার আগে তোমাকে অনেক অভিনন্দন জানাবো। এইটুকু বয়সে তোমার এত সাফল্য, আমরা সত্যি সত্যি গর্ব করি তোমাকে নিয়ে। তোমাকে অনেক অভিনন্দন। আরো বড় হও, দেশের নাম উজ্জ্বল করো।
তো আজকে এবার তোমার পালা। তুমি শুরু করে দাও তোমার আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের নাম আমি একটু আগেই বলেছি, ছোটদের ভাবনায় জাতীয় মহাকাশ দিবস। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? অগাস্ট মানে কিন্তু স্বাধীনতার মাস। 15ই অগাস্টের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই মাসে যোগ হয়েছে, আর সেই তারিখটি হলো 23শে অগাস্ট। আমাদের ভীষণ ভীষণ গর্বের দিন যে 23শে অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এই বিশেষ দিনটিকে ঘিরে দেশজুড়ে হাজারো আয়োজন। আজ আমরাও মহাকাশ নিয়ে নানা কথা বলবো, কয়েকটা ছোট্ট প্রশ্ন উত্তরের মাধ্যমে এই দিনটার ব্যাপারে একটু জেনে নেব, আমাদের জ্ঞান বুদ্ধিটা একটু বাড়িয়ে নেব আর কি এই মহাকাশ বিষয়ে। ঠিক আছে, তাহলে চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথমেই আমার জিজ্ঞাসা, এই যে এবছর 23শে অগাস্ট আমরা প্রথম ন্যাশনাল স্পেস ডে পালন করছি, কি উপলক্ষে এই দিবস পালন করছি? গত বছর অর্থাৎ 2023 সালে 23শে আগস্ট চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছিল। সেই দিনটাকে আমরা স্মরণে রেখে এই বছর অর্থাৎ 2024 সালে 23শে আগস্ট এই প্রথমবার আমরা ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করছি। একেবারে সঠিক উত্তর। কে বললে একটু তোমার নামটা জানা যাবে? আমার নাম মোহর বিশ্বাস। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে চল এবার পরের প্রশ্নে যাই। চন্দ্রযান 3 এর আগেও আরো 2টি চন্দ্রযান মিশন হয়েছিল, এটা নিশ্চয়ই সবাই তোমরা জানো। এই বিষয়ে আমাদের দেশে বিভিন্ন রকমের চর্চাও হয়েছিল এর আগে। সেই বিষয়ে প্রশ্ন করার আগে একটা ছোট্ট প্রশ্ন, যে চাঁদের আকৃতিটা ঠিক কিরকম? আমরা যেরকম বলি পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতন, সেরকম চাঁদের আকৃতি কিরকম? হ্যাঁ, বলে ফেলো, কে বলবে? তুমি বলো। বিজ্ঞানীরা বলেন ডিমের মতো। যখন আমরা চাঁদের দিকে তাকাই তখন তার ছোট দুই প্রান্তের কোনো একটিকে দেখতে পাই। হ্যাঁ, একেবারে ঠিক উত্তর। তোমার নামটা একটু বলো। আমার নাম শ্রাবণী বর। আচ্ছা, খুব ভালো। তাহলে এবার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। চন্দ্রযান মিশনের পাশাপাশি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আরো বহু মিশন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে আগে কি বলা হতো জানো? আমি বলবো। আচ্ছা, তুমি বলো একদম। হ্যাঁ, ইনকোস্পার। আচ্ছা, তুমি পুরো নামটা বলে দাও। আমি নীলজামা। হ্যাঁ, ইনকোস্পার, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। 1962 সালে তৈরি হয়েছিল ইনকোস্পার। এর হাত ধরেই 1969 সালের 15ই আগস্ট স্থাপিত হয় ইসরো। একেবারে সঠিক উত্তর। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম স্মিত গঙ্গোপাধ্যায়। খুব ভালো খুব ভালো, একেবারে পুরো ইনফরমেশন তুমি বলেছো, খুবই ভালো, দারুণ। এবার পরের প্রশ্নে চলে যাই। এবার এক এক করে চন্দ্রযান মিশনের বিষয়ে আসি। প্রথমেই চন্দ্রযান 1। এই চন্দ্রযানের চাঁদের যে জায়গায় আছড়ে পড়েছিল সেই জায়গার একটি নাম দেওয়া হয়েছে। কি সেই নাম এবং কার নামে রাখা হয়েছিল? আমি বলবো। আরে সাদা জামা, তুমি বলো, তোমার নাম কি? আমার নাম ঐন্দ্রী দাস। আচ্ছা, তুমি বলো। জওহর পয়েন্ট। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরুর নামে রাখা হয়েছিল। একেবারে সঠিক উত্তর। এই নেহরুজির জন্মদিন যেদিন ছিল 14ই নভেম্বর, সেই দিনই চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান 1-এর মুন ইম্প্যাক্ট প্রোব বা MIP। পরের প্রশ্নে যাচ্ছি। কোন ইসরো মিশনের মাধ্যমে সারা বিশ্ব জানতে পেরেছিল চাঁদে জলের বরফ রয়েছে? আরো অনেক রকমের বরফ রয়েছে না, তাই বলছি জলের বরফ। তুমি বলো। চন্দ্রযান 1। গবেষণায় দেখা গেছে যে চাঁদের দক্ষিণ মেরুতে যে বরফটা আছে সেটা এক জায়গাতে জড়ো হয়ে আছে, আর চাঁদের উত্তর মেরুতে যে বরফটা আছে সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একেবারে সঠিক উত্তর, আর খুব ভালো তথ্যও দিয়েছো যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরফ। তোমার নামটা একবার জেনে নিই। অহনা সিনহা। অহনা, থ্যাংক ইউ, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বিক্রম আম্বালাল সারাভাই, তার নামে চন্দ্রযান 2-এর ল্যান্ডারের নাম রাখা হয়েছিল। এই চন্দ্রযান 2-এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছিল একটু বলবে? বলেই দিয়েছি যদি উত্তর। আচ্ছা, তুমি বলো। বিক্রম ল্যান্ডার। হ্যাঁ, বিক্রম ল্যান্ডার। এর সাথেই জিজ্ঞেস করি, চন্দ্রযান 3-এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছিল, কেউ বলতে পারবে? আচ্ছা, তুমি বলো। শিব শক্তি পয়েন্ট। না, চন্দ্রযান 3-এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছিল? শিবশক্তি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে সেটা ল্যান্ড করেছিল।
আচ্ছা আমি বলে দিচ্ছি, চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম ছিল বিক্রম, মানে নাম এবং রোভারের নাম প্রজ্ঞান দুটোই পাল্টানো হয়নি চন্দ্রযান-2 আর 3 ক্ষেত্রে। ঠিক আছে, চলো এবার তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। চন্দ্রযান-2 এর অরবিটারে থাকা একটি টেরেন ম্যাপিং ক্যামেরা ক্যাপচার করেছিল একটি ক্রেটারকে, যেটি একজন বাঙালি বিজ্ঞানীর নামে নাম রাখা হয়েছে। কে তিনি? আচ্ছা তুমি বলো। শিশির কুমার মিত্র। তিনি ছিলেন আয়নোস্ফিয়ারিক বিজ্ঞান এবং রেডিও প্রযুক্তির প্রতিষ্ঠাতা। একেবারে সঠিক উত্তর। এবং এই ক্রেটারটির নাম রাখা হয়েছিল মিত্র। তোমার নামটা একবার জেনে নিই। আমার নাম ঋতিকা পল্লে। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো ঋতিকা। তাহলে এবার পরের প্রশ্নে যাওয়া যাক। চন্দ্রযান-3 চাঁদের মাটিতে যেখানে নেমেছিল সেই জায়গাটির একটি নাম রাখা হয়েছে। কি সেই নাম? আচ্ছা তুমি বলো। শিবশক্তি পয়েন্ট। ধন্যবাদ মুহুর, খুব ভালো উত্তর দিয়েছো। এই শিবশক্তি পয়েন্টের নাম রাখা হয়েছে, যেটা রেখেছেন ভারত সরকারই, এবং জাতীয় মহাকাশ দিবস এই মহান একটি অ্যাচিভমেন্টকে ঘিরেই আমরা পালন করছি এবছর থেকে। এবার আসি ইসরোর ভবিষ্যৎ মিশনের কথায়। ইসরোর পরবর্তী চন্দ্র মিশন 4 ভারত কোন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে করতে চলেছে? তুমি বলো। জাপান। জাপান। এই মিশনের নাম কেউ বলতে পারবে? তুমি বলো। জাপানের স্পেস এজেন্সি জাক্সার সাথে ইসরো যৌথভাবে চন্দ্রযান-4 তৈরি করছে এবং এটি 2028 সালে সম্ভবত উৎক্ষেপণ করা হবে। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। তোমাদের দুজনেরই নাম একটু জেনে নিতে চাই। আমার নাম ঋতিকা পল্লে। আমার নাম ঐন্দ্রী দাস। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেই, ঋতিকা এবং ঐন্দ্রী। এবার আমরা পরের প্রশ্নে তাহলে যাই। এবার ভারতের আরেকটি তাক লাগানো অ্যাচিভমেন্টের কথা আসছি। 2013 সালে মার্স অরবিটার মিশন কিংবা মঙ্গলযান আমাদের প্রথমবারেই সাফল্য পেয়ে আমাদের দেশকে গর্বিত করেছিল, এবং এই মিশনের যারা হেড ছিলেন তাদেরকে নিয়ে এবং এই পুরো মিশনের ব্যাপারে একটি সিনেমাও হয়েছে। এই সিনেমাটার নাম কেউ বলতে পারবে? আমি বলবো। তুমি বলো। মিশন মঙ্গল। মিশন মঙ্গল। আর এই সিনেমার মূল চরিত্রে কারা কারা ছিল তারা কেউ বলতে অক্ষয় পারবে? কুমার ও বিদ্যা বালান। আচ্ছা, শ্রাবণী বর, ধন্যবাদ। পরবর্তী সময়ে ইসরো এমন একটি মিশন করতে চলেছে যার সাহায্যে, যেরকম আমরা জানি আমেরিকা থেকে যেরকম অ্যাস্ট্রোনট যায়, সেরকম ভাবে ইন্ডিয়া থেকেও মহাকাশচারীরা মহাকাশে যাবেন। তো এই মিশনটির নাম কেউ বলতে পারবে? আচ্ছা তুমি বলো। গগনযান। গগনযান। একেবারে সঠিক উত্তর। ভারতীয় মহাকাশচারীদের সাহায্য করার জন্য কে যাবে একটু বলতে পারবে? একটা রোবট যাবে। একটি রোবট যাবে, তার নাম বোমমিত্রা। আচ্ছা ঐন্দ্রী, ধন্যবাদ তোমার উত্তরের জন্য। আচ্ছা, এই যে আমরা গগনযান মিশনের কথা বলছিলাম, তো এই গগনযান মিশনের আগে আমাদের আরেকটা মিশন হয়েছিল, যাতে করে আমরা এই গগনযান মিশনের যে ক্যাপসিউলটা যাবে সেটা টেস্টিং করেছিলাম। সেটার নাম কেউ জানো? না, জানি না। আচ্ছা তাহলে আমি বলছি। এই মিশনটির নাম ছিল ক্রিউ মডিউল অ্যাটমসফিয়ারিক রি-এন্ট্রি এক্সপেরিমেন্ট। মানে ক্রিউ মডিউল মানে যাতে করে অ্যাস্ট্রোনটরা, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে বোম নটরা যাবেন মহাকাশে, সেইটাকে কিরম ভাবে আমাদের অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে কিরম ভাবে এন্ট্রি নিচ্ছে সেইটা পরীক্ষা করার জন্য, কত টেম্পারেচার হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটি করেছিলাম। টেস্টিং হয়েছিল আর কি। আর তাছাড়াও আমাদের এখন একটি নতুন স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এসছে। তোমরা একটু বলো তো কি কি রকেট রয়েছে, কি কি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রয়েছে ইসরোর? তোমরা কি কেউ জানো পিএসএলভির ব্যাপারে? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কিংবা জিএসএলভির কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, কিন্তু আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি। ইসরোর বিভিন্ন রকেট রয়েছে যাতে করে স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয়, অরবিটে নিয়ে গিয়ে ইনসার্ট করা হয়। সেই রকেটগুলির বিভিন্ন নাম, যেরকম আমি যেগুলো বললাম, পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিএসএলভি জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এবং আরো অনেকগুলি রয়েছে। এবার একটা মজার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। নাসার মহাকাশচারীদের যেরকম বলে অ্যাস্ট্রোনট, সেরকম ভাবেই রাশিয়ার মহাকাশচারীদের বলে কসমোনট। ভারতীয় মহাকাশচারীদের কি বলে? বোমনট। বোমনট, একেবারে সঠিক উত্তর। এরপরে আমি তোমাদের একটা ছোট্ট, মানে এই জিনিসটা সবাই জানে হয়তো, কিন্তু তাও গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে পৃথিবী কোন দিকে ঘোরে? পৃথিবীর যে আবর্তন হয় এটা কোন দিকে হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে।
হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। এটা অনেকেই গোলায় সবাই বলে পূর্ব থেকে পশ্চিম, কিন্তু আমরা যেহেতু দেখছি পূর্ব থেকে পশ্চিম, তাই জন্য সূর্যকে যেহেতু আমরা এদিকে দেখছি, আমাদেরকে উল্টো দিকে ঘুরতে হচ্ছে, তাই পশ্চিম থেকে পূর্ব। এরপরে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা এত তারা দেখতে পাই, এমনকি একটা গানও রয়েছে, তারারাও কত আলোকবর্ষ দূরে, আরো দূরে আরো দূরে। তো আমরা কি করে জানতে পারছি যে এই তারারা কত দূরে আমাদের থেকে? এটা তো ফিতে দিয়ে মাপা যায় না, তাই না? তুমি তো হেঁটে তারা পর্যন্ত যেতেও পারবে না, অনেক দূর। তাহলে আমরা কি করে বুঝছি যে তারারা কত দূরে রয়েছে? কারণ তারাকে পৃথিবী থেকে দেখে মনে হয় তারাগুলি অনেক ছোট, তাই আমরা বুঝতে পারি যে আমাদের থেকে তারা অনেক দূরে আছে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তারারা কতটা দূরে? অনেকটা দূরে তো সেটা বুঝতে পারছি, কিন্তু তাও কতটা দূরে কেউ একটু বলতে পারবে কোনো ধারণা করে? হ্যাঁ বলো স্মিথ। কোটি কোটি লাইট ইয়ার্স দূরে আছে। হ্যাঁ, লাইট ইয়ার হচ্ছে আমাদের দূরত্ব মাপকাঠি, মানে কতটা দূর সেটা আমরা লাইট ইয়ারে বলি, কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি কি করে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তারাদের দূরত্ব আমরা ডাইরেক্টলি কোনোভাবে মাপতে পারবো না, কোনো ফিতে নিয়ে গিয়ে, কোনো মিটার রড কিছু নিয়ে গিয়ে আমরা মাপতে পারবো না, কারণ অনেকটাই দূর। তাই জন্য বিভিন্ন ইনডাইরেক্ট মেথড ব্যবহার করা হয়। তার মধ্যে যেটি সবচেয়ে সহজ সেটা হচ্ছে প্যারাল্যাক্স মেথড। আচ্ছা, আমরা তো জানি যে পৃথিবী সূর্যের চারধারে একটি কক্ষপথে ঘোরে। এবার যখন কক্ষপথে দুটো প্রান্তে থাকে, দুই প্রান্তে, তখন পৃথিবী কিন্তু অনেকটা দূরত্বে থাকে। আগে যা ছিল পরে যা ছিল তার মধ্যে প্রায় 300 মিলিয়ন কিলোমিটারের দূরত্ব থাকে। তো এবার তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকো, আমরা যখন ডান চোখটা খুলি তখন আমরা যেভাবে জিনিসটাকে দেখছি কোনো একটা জিনিস, আবার যদি ডান চোখ বন্ধ করে দিয়ে বাঁ চোখ খুলি তাহলে আবার জিনিসটা যেন সরে যায়। এই জিনিসটাকেই বলে প্যারাল্যাক্স। তোমরা সবাই করে দেখতে পারো যে কোনো একটা জিনিসকে হয়তো তুমি দেখছো, দূরের কোনো জিনিস, তুমি এবার ডান চোখটা বন্ধ করলে মনে হবে যেন জিনিসটা লাফিয়ে আবার অন্যদিকে চলে যাচ্ছে। এই এফেক্টটাকেই ব্যবহার করে আমরা তারা কত দূরে আছে সেটা বুঝতে পারি। এছাড়াও বিভিন্ন মেথড রয়েছে এই জিনিসটা বোঝার, যেরকম সেফেইড ভেরিয়েবল মেথড থেকে শুরু করে বিভিন্ন রকম। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের প্রশ্নে যাক। তোমরা সবাই খুবই ভালো উত্তর দেওয়ার চেষ্টা করেছিলে, লাইট ইয়ারের ব্যাপারেও বলেছো। ঠিক আছে, চলো এবার তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তোমরা সবাই নিশ্চয়ই শুনে থাকবে একটা খুব বিখ্যাত নক্ষত্রের নাম, যেটাকে বলে কালপুরুষ। এই কালপুরুষ নক্ষত্রকে ইংলিশে কি বলে কেউ বলতে পারবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সায়েন্সে নিশ্চয়ই পড়ে থাকবে কালপুরুষের কথা। হ্যাঁ শুনেছিলাম। আচ্ছা, কালপুরুষ হচ্ছে একটি কনস্টেলেশন যাকে বলে, যাকে ইংলিশে বলে ওরায়ন কনস্টেলেশন। ঠিক আছে, এই কনস্টেলেশনটা তোমরা খুব সহজে দেখতে পাবে। শীতের সময় মূলত খুব ভালোভাবে দেখা যায়। এই কালপুরুষ কনস্টেলেশনের বেল্টে 3টে তারা রয়েছে যেগুলো হচ্ছে খুবই উজ্জ্বল। মানে একসাথে যখন তুমি দেখবে একটু একটু দূরে যে তারাগুলো রয়েছে, যদি কোনো 3টে তারা দেখতে পারো তাহলে বুঝবে যে ওটা হচ্ছে ওরিয়ন কনস্টেলেশন। এছাড়াও এরকম বিভিন্ন কনস্টেলেশন রয়েছে, আর সেই বিষয়ে হয়তো তোমরা পরবর্তীকালে পড়বেও। এবার এই কনস্টেলেশন গুলো আসলে কি বলতে পারবে? আসলে কি কনস্টেলেশন কিংবা তারামণ্ডল যাকে বলে বাংলায়, কে কি বলতে পারবে? বলো, একটু চেষ্টা করো তুমি। অনেকগুলি তারার সমষ্টিকে তারামণ্ডল বা নক্ষত্রপুঞ্জ বলে। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। তোমার নামটা একবার বলো। অহনা সিনহা। অহনা, খুব ভালো উত্তর দিয়েছো। অনেকগুলি তারার সমষ্টিকে আমরা নক্ষত্র বলে থাকি। এই নক্ষত্রগুলিকে আমরা আসলে ভেবে নেই কোনো একটা জিনিসের মতন। হয়তো তুমি কয়েকটা তারা দেখলে আকাশে, তখন তুমি ওটাকে দেখে মনে হলো যেন একটা বাঘ কিংবা সিংহ কিংবা ভাল্লুক কিংবা কোনো একটা লোক যে ভাল্লুককে হয়তো শিকার করছে। আবার এরকমও কয়েকটা কনস্টেলেশন রয়েছে, যেরকম একজন শিকারী রয়েছে এবং তার শিকারীদের কুকুর যেগুলো থাকে ওরকম দুটো কুকুর পাশে আছে। হ্যাঁ, সেগুলো পাশে রয়েছে। ওই কনস্টেলেশন গুলোর নাম হচ্ছে ক্যানিস মেজর এবং ক্যানিস মাইনর। ঠিক আছে, আচ্ছা তোমরা কি বলতে পারবে যে আমাদের ধ্রুব তারাকে কেন ধ্রুব তারা বলা হয়? ধ্রুব তারার নাম নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ। তো ধ্রুব তারা কি, তোমাদের কি মনে হয় ওটা সবচেয়ে উজ্জ্বল তারা? হ্যাঁ। না, এটা কিন্তু ঠিক নয়। ধ্রুব তারা উজ্জ্বল তারা, কিন্তু সবচেয়ে উজ্জ্বল তারা নয়। সবচেয়ে উজ্জ্বল প্রক্সিমা সেন্টাউরি। না না না, প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে আমাদের সবচেয়ে কাছের তারা। সবচেয়ে উজ্জ্বল তারা হচ্ছে সাইরিয়াস বলা হয় তাকে, কিংবা বাংলায় যাকে বলে লুব্ধক। ঠিক আছে, লুব্ধক তারা। এটি হচ্ছে ওই ক্যানিস মেজর কনস্টেলেশনের গলার তারা।
ঠিক আছে, ওই ক্যানিস মেজর হচ্ছে একটি কুকুর, সেই কুকুরের যে গলায় যে একটি মণি লাগানো রয়েছে সেটাই হচ্ছে আমাদের লুবধাক বা সাইরিয়াস। ভবিষ্যতে হয়তো এরকম হতে পারে যে তোমাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য চাঁদে যেতে হচ্ছে। আমরা যেমন এখন পৃথিবীতে রয়েছি সেরকম হয়তো কোনোদিন চাঁদে গিয়েও থাকতে পারি, তাই না? তো তোমাকে বলা হলো যে 3 ভাবে তুমি এখান থেকে অরবিটে যেতে পারবে, মানে পৃথিবী থেকে অরবিটে 3 ভাবে যেতে পারো, আর অরবিট থেকে তুমি 4 ভাবে চাঁদে যেতে পারছো। তাহলে তুমি টোটাল কত ভাবে যেতে পারো চাঁদে, কেউ একটু বলবে? 3 ভাবে। হ্যাঁ, 3 ভাবে তুমি অরবিটে যেতে পারবে, আর অরবিট থেকে আবার 4 ভাবে তুমি চাঁদে যেতে পারবে। 7 ভাবে? না, 7 ভাবে নয়। আসলে জিনিসটা হচ্ছে তুমি যখন 1 ভাবে যাচ্ছ চাঁদে, মানে অরবিটে যখন যাচ্ছ, সেখান থেকে আবার তুমি 4 ভাবে যেতে পারছো। তো যতবার করে তুমি যাবে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তো 3 × 4 কত হয়, কেউ বলবে? 12। হ্যাঁ, সঠিক উত্তরটা হচ্ছে 12 ভাবে তুমি যেতে পারবে। ঠিক আছে, এটা একটা ছোট অঙ্কর প্রশ্ন ছিল। এবার আমরা একজন বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম শুনেই থাকি। তার নামেই আমাদের দেশের প্রথম উপগ্রহের নামকরণ করা হয়। এই উপগ্রহটি কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? আচ্ছা, তুমি বলো। এক্স-রে অ্যাস্ট্রোনমি এবং সোলার ফিজিক্স নিয়ে গবেষণার জন্য। আচ্ছা শ্রাবণী, ধন্যবাদ তোমার এই উত্তরের জন্য, খুব ভালো উত্তর দিয়েছো। ভারতের প্রথম মেটেরোলজিক্যাল স্যাটেলাইট কোনটি, যেটি একজন বিখ্যাত মহাকাশচারীর নামে নামকরণ করা হয়েছিল? আচ্ছা, তুমি বলো। কল্পনা চাওলা। কল্পনা চাওলা। কল্পনা চাওলার ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? কেউ কি জানো তাকে? বলো, তুমি বলো। কল্পনা চাওলা ছিলেন একজন বিশ্ববিখ্যাত মহাকাশচারী। হ্যাঁ, তিনি কলম্বিয়া স্পেস শাটেলে করে স্পেসে গেছিলেন, কিন্তু এই মিশনের শেষের দিকে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় তিনি রি এন্ট্রির সময় অ্যাক্সিডেন্টের কারণে মারা যান। তার গোটা ক্রিউটাই মারা যায় ওই মিশনের। তাই বলে তোমরা কিন্তু কেউ ভয় পেও না এই অ্যাস্ট্রোনট কিংবা মহাকাশচারী হওয়ার থেকে। তোমরা কি এখানে কেউ আছো যারা মহাকাশচারী হতে চাও? কারোর কি এই বিষয়ে কোনো ইচ্ছে রয়েছে? নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন। বিজ্ঞান পড়তে ভালো লাগে, কিন্তু বিজ্ঞান পড়তে ভালো লাগে কিন্তু ভয় লাগছে নাকি মহাকাশে যেতে? ঠিক আছে, এই বিজ্ঞান পড়তে ভালো লাগা থেকেই হয়তো তোমার কোনোদিন ইচ্ছে হবে মহাকাশচারী হতে। এখন তোমরা অনেক ছোট, পরবর্তীকালে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই যেও এইদিকে। তো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি, যেটিকে নাকি গরুর গাড়িতে করে টেস্টিং করা হয়েছিল? টেস্টিং। আচ্ছা, তুমি বলো। অ্যাপেল এলিয়েন প্যাসেঞ্জার প্যালেট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর মহেন্দ্রী, ধন্যবাদ। এই অ্যাপেল কিংবা এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট, এটি ইএস এর সাহায্যে আমরা লঞ্চ করেছিলাম এরিয়ান রকেটের করে, তাই জন্যই তার নাম হচ্ছে এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এরপর আমি জিজ্ঞেস করছি আমাদের প্রথম পরীক্ষামূলক রকেটের ব্যাপারে, SLV-3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকল 3, তার ব্যাপারে। এই প্রজেক্টের প্রধান যিনি ছিলেন তিনি কে, সেই বিখ্যাত ব্যক্তিটি কে? তুমি বলো। এপিজে আব্দুল কালাম, যাকে আমরা বলি মিসাইল ম্যান। একেবারে সঠিক উত্তর, খুব ভালো উত্তর দিয়েছো স্মিথ। তাকে আমরা মিসাইল ম্যানও বলে থাকি। ইনি কিন্তু প্রথম জীবনে খবরের কাগজ বিক্রি করতেন পর্যন্ত, কেউ ভাবতে পারছো? আর এই প্রসঙ্গেই আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি কেউ জানো আমাদের দেশের রকেট ওম্যান কাকে বলা হয়? ইনিও একজন ইসরো সায়েন্টিস্ট, তাকে বলা হয় রকেট ওম্যান অফ ইন্ডিয়া। উনি চন্দ্রযান মিশনের পেছনে এবং মার্স অরবিটার মিশনের পেছনেও তার হাত রয়েছে। তার নাম হচ্ছে ঋতু কারিথল, তাকে বলা হয় রকেট ওম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভারতে সাউথ ইন্ডিয়ায় মূলত একটি টেম্পল রয়েছে, যেখান থেকে ইকুইনক্সের দিনে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে কবে ইকুইনক্স, কারণ সেই দিনে ওই মন্দিরে করা 4টে খোপ রয়েছে, সেই 4টে খোপের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি সোজাভাবে দেখতে পাই। এই মন্দিরটির নাম কেউ জানো? এটি সাউথ ইন্ডিয়ায় রয়েছে। তোমাদের কার কি মনে হয় বলো, কোন মন্দির হতে পারে? আচ্ছা, আমি বলছি, পদ্মনাভ স্বামী টেম্পল। এই মন্দিরে রয়েছে এরকম 4টে খোপ, যেখান থেকে ইকুইনক্স যেদিন হয় সেই দিনকে একদম সোজাসুজি সূর্যের রশ্মি আসে। ঠিক আছে,
1975 সালে ইসরো কোন এক্সপেরিমেন্ট করেছিল যাকে বলা হয় লার্জেস্ট সোশিওলজিক্যাল এক্সপেরিমেন্ট অফ ইন্ডিয়া? এই এক্সপেরিমেন্টটির নাম কি একটু বলতে পারো? আমি তুমি বলো। এই এক্সপেরিমেন্টের নাম স্যাটেলাইট ইন্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। একেবারে সঠিক উত্তর, স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট বা সাইট। এটি ছিল তখনকার দিনে গোটা বিশ্বের সবচেয়ে বড় সোশিওলজিক্যাল এক্সপেরিমেন্ট। এর মাধ্যমে কাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? তুমি বলো। 2,40,000 কৃষককে এবং 50,000 বিজ্ঞান শিক্ষককে এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। এবং এই মিশনটি সম্ভব হয়েছিল নাসার ATS-6 স্যাটেলাইটের মাধ্যমে। ঠিক আছে, এইটি ছিল একটি কমিউনিকেশন স্যাটেলাইট যেটা নাসার আর কোনো দরকার ছিল না, তাই সে ইন্ডিয়াকে হেল্প করতে, ইসরোকে হেল্প করতে পাঠিয়ে দিয়েছিল। এবার কেউ বলো তো, কে সেই ভারতীয় বিজ্ঞানী যিনি তারা বা নক্ষত্রের বিষয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন? তুমি বলো। শুভম্ভনিয়াম চন্দ্রশেখর। না, ওনার নাম হচ্ছে সুব্রমণিয়ান চন্দ্রশেখর আসলে, কিংবা এস চন্দ্রশেখর। উনি, তোমরা হয়তো পরে গিয়ে পড়বে, চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করার জন্য উনি খুব বিখ্যাত। এবার একটি মজার প্রশ্ন আবার, একটি এরোপ্লেনকে হয়তো আমরা চাঁদে নিয়ে গিয়ে ওড়ালাম, তাহলে সে যে পৃথিবীতে যে গতিতে উঠতো তার চাইতে কি বেশি গতিতে উঠবে? হ্যাঁ, উড়বেই না, কারণ এরোপ্লেন ওড়ার জন্য প্রয়োজন অক্সিজেন, সেই অক্সিজেন চাঁদে নেই। হ্যাঁ রিতিকা, একদম ঠিক উত্তর বলেছো। আর তাছাড়াও এই জিনিসটা একটু ভেবে দেখো যে এরোপ্লেন ওড়ে কি করে, সেটা কি কেউ একটু বলতে পারবে? মোটামুটি খালি অক্সিজেনের মাধ্যমে নয়, এরোপ্লেনে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন ফুয়েল পোড়ায় এবং সেই ফুয়েল পোড়ানোর জন্য অক্সিজেন দরকার। তাই জন্য যদি এরোপ্লেন অক্সিজেন না পায় তাহলে তার ফুয়েল পোড়াতে পারবে না। মানে আমরা যেরকম গাড়িতে পেট্রোল দিই সেরকম এরোপ্লেনেও থাকে জেট ফুয়েল, সেই জেট ফুয়েল না পোড়াতে পারলে কিন্তু ইঞ্জিন চলবে না, ইঞ্জিন না চললে এরোপ্লেনও উড়বে না। তাছাড়াও হাওয়ার প্রয়োজন এরোপ্লেন ওড়ার জন্য, নয়তো কোনোভাবেই ওড়া সম্ভব না এরোপ্লেনের ক্ষেত্রে। আমাদের দেশে অনেকগুলি যন্তর মন্তর রয়েছে, টোটাল কতগুলি যন্তর মন্তর রয়েছে কেউ বলতে পারবে? আচ্ছা তুমি বলো। 5টি যন্তর মন্তর রয়েছে। একদম সঠিক উত্তর। তোমার নাম একবার একটু বলবে? আমার নাম মোহর বিশ্বাস। হ্যাঁ, তোমাকেই আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যন্তর মন্তর গুলো কে স্থাপনা করেছিলেন জানো? না, কেউ জানো কি এখানে? তোমরা কেউ কি কোনো যন্তর মন্তরে গেছো? হ্যাঁ। কেমন দেখতে যন্তর মন্তর? ভালো দেখতে। ভালো দেখতে? যন্তর মন্তরে কি কি রয়েছে একটু বলবে আমাদের? তুমি কি দেখেছিলে ওখানে গিয়ে? ওখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের লম্বা ছিল, অনেক আবার ঐতিহাসিক জিনিসও ছিল। হ্যাঁ একদম একদম। এবার ওই লম্বা লম্বা যে জিনিসগুলো ছিল সেগুলোকে বলা হয় সানডায়াল। ঠিক আছে, সানডায়াল কিংবা সৌরঘড়ি যেটা আমরা বলি। হ্যাঁ, ওটা দেখেছি। ওটা দেখেছো তো? ওটা কিভাবে সময় বলে একটু বলতে পারবে আমাদের সবাইকে যদি বলো? কি আমি করে? শুনিনি ভালো করে। আচ্ছা, তাহলে তুমিও পরের বার থেকে শুনে নিও। ঠিক আছে, আসলে সূর্যর যে অবস্থান রয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে কটা বাজে। যখন 12টা বাজে তখন সূর্য প্রায় মাথার উপরে থাকে, যখন সবে সকাল হচ্ছে কিংবা সন্ধ্যের বেলা তখন কিন্তু সূর্য হরাইজনের কাছে থাকে একেবারে। সেইভাবেই আমরা বিভিন্ন ইনক্লাইনেশন থেকে যে ছায়াটা তৈরি হচ্ছে সেই ছায়া দেখে আমরা বলতে পারি কটা বাজে। কিন্তু এই সৌর ঘড়িটা বুঝতেই পারছো খালি সকালবেলায় কাজ করবে, অন্য কোনো সময় কাজ করবে না। এই যন্তর মন্তর তৈরি করেছিলেন দ্বিতীয় জয়সিংহ। ঠিক আছে, আর এটি বারাণসী, মথুরা, দিল্লিতে 2টি এবং জয়পুরে অবস্থিত। আদিত্য L1 ভারতের প্রথম সৌর মিশন। সূর্যদেবের রথে কতগুলো ঘোড়া আছে জানো? তাহলে কিন্তু তোমরা এটাও বলতে পারবে কতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে এই আদিত্য L1 গেছিল L1 পয়েন্টে। আমি বলবো। তুমি বলো। 7টি। 7টি। কয়েকটা নাম বলতে পারবে? বলো। করোনাগ্রাফ, হ্যাঁ, ভিজিবল এমিশন লাইন, করোনাগ্রাফ, ভেলক, সোশ্যাল আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, আর প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য। এগুলোই হচ্ছে মেন ইনস্ট্রুমেন্ট গুলো। এছাড়াও আরো 4টে রয়েছে। এবার তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের প্রথম ভারতীয় যিনি মহাকাশে গেছিলেন
তার নাম কি একটু বলবে কেউ? আমি বলবো। হ্যাঁ, তুমি বলো। রাকেশ শর্মা। হ্যাঁ, রাকেশ শর্মা। এবার কি তুমি বলতে পারবে যে রাকেশ শর্মা যদি কোনো কারণে সেই মিশনে না যেতে পারতেন তাহলে তার বদলে কে যেতেন? রবিশ মালহোত্রা। হ্যাঁ, রবিশ মালহোত্রা যেতেন। এবার ওনার ব্যাপারে একটু কিছু বলবে? না, তুমি বলো। তোমাকে বলছি সাদা জামা। আমি বলবো। আচ্ছা, তুমি বলো। আমেরিকার নাসা থেকে তিনিও মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কোনো কারণে তার যাওয়া হয়ে ওঠেনি। রাকেশ শর্মা যে রকেটটি করে মহাকাশে গিয়েছিলেন সেটির নাম হলো সয়ুজ T-11। হ্যাঁ, একদম সঠিক উত্তর। তোমার নাম? আমার নাম ঋতিকা পল্লে। হ্যাঁ, এবার এই সয়ুজ T-11 করে যে গেছিলেন রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের সাহায্যে। এবার কি কেউ বলতে পারবে যে গত বছর পুজোর ঠিক পরে পরেই ভারতের প্রথম মহাকাশ মিউজিয়াম কিংবা স্পেস মিউজিয়াম যাকে বলে, এটা কে এসে লঞ্চ করেছিল? তুমি বলো। রাকেশ শর্মা। হ্যাঁ, তিনি কে? আগের প্রশ্নেই জিজ্ঞেস করেছি যদিও, তবু আরেকবার বলো। তিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। রাকেশ শর্মা যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন, তিনি এই প্রথম স্পেস মিউজিয়ামকেও উদ্বোধন করেছিলেন। সেটা কোথায় রয়েছে তোমরা কি কেউ জানো? আচ্ছা, তুমি বলো। কলকাতার বাইপাসের কাছে সিংহবাড়িতে। হ্যাঁ, এই সিংহবাড়িতে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স নামে একটি সংস্থা এই স্পেস মিউজিয়ামটিকে তৈরি করেছেন। এই স্পেস মিউজিয়ামে রয়েছে বিভিন্ন রকমের বিরল জিনিস, যেরকম তোমরা কেউ কিছু জানো? তুমি বলো। নীল আর্মস্ট্রং এর চুল, চাঁদ ও মঙ্গল গ্রহ থেকে আনা মাটি পাথর, মেঘনাথ সাহার দুষ্প্রাপ্য ডায়েরি, জ্যোতির্বিজ্ঞানীদের সই, এরকম আরো 1200টি দুষ্প্রাপ্য জিনিস আছে এখানে। হ্যাঁ, খুব ভালো। আর রাইট ব্রাদারের প্রথম প্লেনের মডেল রয়েছে ওখানে, যাতে করে এবং নীল আর্মস্ট্রং যাতে করে গেছিলেন, যে অ্যাপোলো 11 করে চাঁদে গিয়েছিলেন তার হুবহু মডেল এবং বিভিন্ন উপগ্রহ গ্রহ থেকে আনা পাথর। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এবার তাহলে আমি শেষ করছি আমাদের প্রোগ্রামটা, কিন্তু শেষ করার আগে তোমাদের মতন স্টুডেন্ট যারা এই মহাকাশ বিষয়ে আগ্রহী তাদের জন্য বলে রাখি, বিভিন্ন এখানে উপায় রয়েছে যেভাবে তোমরা এই বিষয়ে তোমাদের যে আগ্রহ সেটা মেটাতে পারো, এই বিষয়ে আরো জানতে পারো। যেমন কলকাতায় রয়েছে স্কাই ওয়াচেস অ্যাসোসিয়েশন, ঢাকুরিয়ায় BITM বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম, এরও রয়েছে অ্যাস্ট্রোনমি ক্লাব এবং তারই সাথে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই জায়গাগুলিতে গেলে তোমরা বিজ্ঞান এবং মহাকাশের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, এই বিষয়ে তোমাদের আগ্রহও বাড়বে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করো। সবাই যাবে তো? হ্যাঁ, খুব ভালো যেও। আমিও গেছি ওখানে, অনেকবার গেছি, আমারও খুব ভালো লেগেছে, তাই জন্যই তোমাদের বলছি। আর এছাড়াও ইসরো কিন্তু অনলাইনে বিভিন্ন কোর্স করায়, সেই কোর্সগুলোও তোমরা করতে পারো। ইসরোর একটি এডুকেশনাল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা বিভিন্ন জিনিসের ব্যাপারে জানতে পারো এই মহাকাশ রিলেটেড। আর ইসরো বিভিন্ন 100টিরও বেশি স্পেস টিউটর মনোনীত করেছে, তাদের বিভিন্ন প্রোগ্রামও রয়েছে যাতে তোমরা যোগ দিতে পারো। থ্যাংক ইউ নীলার্ক, খুব সুন্দর করে তুমি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করলে। তো তোমার ছোট বন্ধুরা কেমন উত্তর দিল? হ্যাঁ, আমার ছোট বন্ধুরা অনেক কিছুই জানতো অলরেডি। হ্যাঁ, আমার বন্ধুরাও ভালো উত্তর দিয়েছে, অনেক উত্তরই একদম সঠিক হয়েছে। আর কত কি শিখলে, জানলে নতুন জিনিস, তাই না? তোমরা দাদাকেও একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আর তোমাদেরকেও থ্যাংক ইউ, তোমরা অনেক কিছু জানো এই বিষয়ে। তোমাদের উৎসাহ দেখে আমিও খুব খুশি হলাম। আর এখন ওরা ছোট আছে, বড় হলে হয়তো আরো উৎসাহ বাড়বে। আজকে যেমন নতুন জিনিস কিছু ওদের মনের মধ্যে, মাথার মধ্যে ঢুকে গেল, স্কুলের পড়াশোনার সঙ্গে সঙ্গে দেখবে হয়তো ওদের এই সব দিকে, এই মহাকাশ বিজ্ঞানের দিকে উৎসাহ তৈরি হবে। ঠিক আছে, আজকের দিনটা তোমাদের কাছেও আমার মনে হয় একটা বেশ স্মরণীয় দিন হয়ে থাকবে, যে অনুষ্ঠানে তোমরা যোগ দিয়ে অনেক কিছু জানতে পেরেছো, তাই না? তো আজকের এই অনুষ্ঠান এত ভালো হয়েছে, আমার তো শুনে খুব ভালো লাগলো।
ছোট্ট বন্ধুরাও খুব ভালো করেছে, আর নীলার করতো কথাই নেই। সকলের জন্য জোরে হাততালি হোক। 4, 3, 2, 1, 0. Mission control, we have a liftoff. ছোটদের ভাবনায় জাতীয় মহাকাশ দিবস অনুষ্ঠানটি শুনলে তোমরা নিশ্চয়ই ভালো লেগেছে, বলো?